কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে নামলাম। অবাক কাণ্ড, আজকে তো শুক্রবার, অথচ কাউকে দেখছি না কেন। হাঁটতে হাঁটতে চলে গেলাম রান্নাঘরে। আম্মু রান্নাঘরে কাজ করছে। পেছন থেকে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, গুড মর্নিং মা। বিনিময়ে আম্মু কিছু বলল না, চুপচাপ তার কাজ করতে লাগলো। অবাক হলাম আমি। কি হলো মা, কথা বলছো না কেন? তোর খাবার ওই টেবিলে রাখা আছে, খেয়ে নে। প্রচুর কাজ আছে আমার আজ, বেশি জ্বালাস না। আশ্চর্য, জ্বালালাম কখন? তারপর আমি আর বেশি কথা না বলে আম্মুকে ছাড়িয়ে চলে আসলাম টেবিলের সামনে। চুপচাপ খেয়ে আবার চলে গেলাম রুমে। আশ্চর্য তো, আজকে আম্মু কোনো কাজের কথা বলছে না কেন? খুব একটা না ভেবে চলে আসলাম রুমে। ফোনটা হাতে নিব এমন সময় দিহান ভাই এসে ফোনটা নিয়ে গেল। আমি দিহান ভাইয়ের কাজে অবাক হয়ে বলে উঠলাম, কি হলো ভাইয়া, ফোনটা নিয়ে নিলে কেন? একটু ফেসবুকিং করতাম। দিহান ভাইয়ের সোজা কথা, আজকে কোনো ফেসবুকিং করা যাবে না, চুপচাপ রুমে বসে থাক। বলেই ফোনটা হাতে নিয়ে হনহন করে চলে গেল ভাইয়া। আমি শুধু হ্যাবলার মতো দাঁড়িয়ে রইলাম। আশ্চর্য তো, সবাই এমন বিহেভ করছে কেন? একরাশ রাগ নিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি। উদ্দেশ্য খালামণিদের বাসায় যাব। এবারে কেউ আমায় ভালোবাসে না, সবাই যে যার মতো বিহেভ করছে, আমায় পাত্তা দিচ্ছে না। আমি করেছি কি? এসব ভাবতে ভাবতে হেঁটের আগে গজগজ করতে করতে চলে গেলাম রিয়াদ ভাইদের বাসার সামনে। এমন সময় গাড়ি করে খালামণিদের বাড়ি থেকে বেরিয়ে গেল খালামণি আর খালু। আশ্চর্য, এরা যাচ্ছে কোথায়? কয়েকবার ডাকতেও কোনো সারা শব্দ করলো না খালামণি আর খালু। আমার কথা কি তাহলে তারা শুনতে পায়নি নাকি? ধুর, ভালো লাগে না। আবার মন খারাপ নিয়ে চলে গেলাম বাড়িতে। দিহান, আব্বু আর আম্মু তিনজন কিছু একটা করছিল, আমায় দেখে থেমে গেল। আশ্চর্য, আমি দেখলে কি হবে? বিরক্ত মাখা মুখ নিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, তোমরা এমন করছো কেন? আমি কি করছি? আমার কথা শুনে দিহান ভাইয়া বলে উঠলো, কি করবি, তুই কিছু করসনি তো? তাহলে তোমরা এমন করছো কেন? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? ধুর পাগলি, কি লুকাবো? সত্যি কিছু লুকাচ্ছ না? আরে না, তুই তোর রুমে যা। সারাদিন শুধু রুমে বসে থাকবো? ফোনটাও নিয়ে গেলে তুমি। আচ্ছা শোন, আমার ল্যাপটপটা নিতে পারিস তুই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ফেসবুকিং করা যাবে না। কিন্তু কেন, ফেসবুকে কি আছে? এমন সময় কোথা থেকে রিয়াদ ভাই এসে বলল, অনেক কিছু আছে। আর তুই এখানে কি করছিস? পড়াশোনা নেই নাকি? এখন পড়াশোনা? রুমে যা, আমি আসছি এক্ষুনি। আজকে তোর পড়া ধরবো। এই রে খাইছে, এখন পড়াশোনা? কি হলো, কথা কি কানে যাচ্ছে না? দূর চাই, এর চেয়ে তো ভাইয়া ল্যাপটপটা পেলেই ভালো হতো। বলছিলাম কি ভাইয়া, পড়াশোনা পরে করি, তার চেয়ে ভাইয়ের ল্যাপটপটা নিয়ে সুন্দর একটা মুভি দেখা যাক। আমি কথা দিচ্ছি ফেসবুকে ঢুকবো না। কিন্তু কে শোনে কার কথা? রিয়াদ স্ত্রীর জবাব, না, কোনো মুভি হবে না, পড়াশোনা হবে এখন। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে চলে গেলাম আমি। দূর চাই, ভালো লাগছে না। এদিকে তানজু উপরে যেতে সবাই হাফ ছেড়ে বাঁচলো। আর একটু হলে ধরা পড়ে যেত সবাই। তারপর তারা আবারও তাদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। সন্ধ্যা 7টা, রুমের মধ্যে বসে আছি আমি, আর আমার সামনে চেয়ারে বসে আছে রিয়াদ ভাইয়া। তার কথা হলো যতক্ষণ পর্যন্ত পড়া শেষ না হবে ততক্ষণ এই রুম থেকে বের হওয়া যাবে না। দুবার পানি খাওয়ার কথা বলেও বাইরে যেতে পারিনি আমি। দূর চাই, মুখে কলম নিয়ে কামড়াচ্ছি আমি। এমন সময় রিয়াদ ভাইয়া ধমক দিয়ে বলে উঠলো, এটা কি হচ্ছে? আচমকা এমন হওয়াতে হালকা কেঁপে উঠলাম। তারপর আমতা আমতা করে বলে উঠলাম, ইয়ে না, মানে কিছু না। তাহলে কলম কামড়াচ্ছিস কেন? একটা কথা বলবো ভাইয়া? রুম থেকে বের কেন হতে দিচ্ছি না? এটা ছাড়া অন্য কিছু বলার থাকলে বল। ভাবছিলাম তো এটাই বলবো। দূর, আমার ভাবনার মাঝে রিয়াদ ভাইয়া বলে উঠলো, কি হলো বল। না কিছু না, বলে আবারও বইয়ের পাতায় মুখ গুজালাম। আচমকা কারেন্ট চলে গেল। হুট করে এমন হওয়াতে আমি বলে উঠলাম, যা, কারেন্ট চলে গেল তো ভাইয়া। দূর, মোবাইলটাও তো নেই যে লাইট জ্বালাবো। এমন সময় হাতে একটা মোমবাতি নিয়ে আসলো রিয়াদ ভাইয়া। তারপর আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, এটা তোর জন্য, এখন দেখার দরকার নেই, পরে দেখিস, আগে চল। আমি গিফটের প্যাকেটটা হাতে নিয়ে অবাক হয়ে বললাম, এটা আমার জন্য, কিন্তু কেন দিচ্ছ? বিনিময়ে রিয়াদ ভাই কিছু বলল না, আমার হাত ধরে নিয়ে গেল নিচে। পুরো রুম অন্ধকার হয়ে আছে। সব অন্ধকার দেখে আমি বলে উঠলাম, আম্মু, আব্বু, ভাইয়া তোমরা কোথায়? আর পুরো রুম এইভাবে অন্ধকার করে রাখছো কেন? কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ আসলো না। এমন সময় ভাইয়া মোমবাতিও ফু দিয়ে নিভিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি করলে ভাইয়া? বিনিময়ে ভাইয়া শুধু তার মুখ থেকে একটা আওয়াজ বের করলো, হুশ। হঠাৎই ভাইয়া তার হাতে কড়াতালি দিয়ে দিল। সাথে সাথে পুরো রুম আলোকিত হয়ে গেল। তারপর যা দেখলাম আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিছানায় বিভোর হয়ে ঘুমিয়ে আছে তানজু। আর কালকে রাতে সবার দেওয়া সারপ্রাইজের কথা ভাবছে সে।
কাল রাতে পুরো বাড়ি সাজানো হয়েছে তাঞ্জুদের। পুরো বাড়ি বেলুন দিয়ে সাজানো। তাঞ্জু অবাক হয়ে শুধু তাকিয়ে রইল সামনে। এমন সময় আম্মু, আব্বু, খালামুনি, খালু, রিয়াদ ভাইয়া, দিহান ভাইয়া সবাই একটা কেক নিয়ে এসে সামনে দাঁড়ালো তাঞ্জু। তারপর বলে, হ্যাপি বার্থডে তাঞ্জু। অবাক চোখে তাকিয়ে রইল তাঞ্জু। এরপর বলে উঠলো সে, তোমরা আমার জন্য, আমি তো ভাবতেই পারিনি। তাঞ্জুর কথা শুনে দিহান বলে উঠলো, এটা তো সারপ্রাইজ বনু, এখন আয় তাড়াতাড়ি কেকটা কাট। তাঞ্জু খুশি হয়ে কেক কাটলো। তারপর একে একে সবাইকে খাইয়ে দিল তাঞ্জু। হঠাৎই তাঞ্জুর আম্মু বলে উঠলো, যা রিয়াদকেও খাইয়ে দিয়ে আয়। কোনো কিছু না ভেবে খুশি হয়ে চলে যায় তাঞ্জু রিয়াদের সামনে। তারপর রিয়াদের মুখের সামনে এক পিস কেক দিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। বিনিময়ে রিয়াদ কিছু বলল না। তাঞ্জুর হাত থেকে কেক নিয়ে খেলো সে। তারপর রিয়াদ তাঞ্জুকে কেক খাওয়াতে নিল। তাঞ্জুও খুশি হয়ে হাঁক করলো, কিন্তু রিয়াদ কেক মুখে না দিয়ে গালে লাগিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে তাঞ্জুর পুরো ভেবাচাকা খেয়ে গেল। পরক্ষণে বুঝতে পেরে হালকা রেগে বলে উঠলো সে। এটা কি করলে ভাইয়া? হাসলো রিয়াদ। এমন সময় পিছন থেকে কেক লাগিয়ে দিল দিহান তাঞ্জুর গালে। তাঞ্জু রেগে বলে উঠলো, দাঁড়াও, তাহলে আমার গালে কেক লাগানো? বলে মুঠো ভর্তি করে হাতে কেক নিয়ে তাঞ্জু লাগাতে লাগলো দিহান আর রিয়াদের গালে। তারপর শুরু হলো তিনজনের কেক নিয়ে মারামারি। আর ওদের এমন দৃশ্য দেখে হাসলো আম্মু, আব্বু, খালামুনি আর খালু। চারজনে একসাথে বলে উঠলো, আসলেই পাগল তিনটে। এভাবে কাটলো কিছুক্ষণ। অনেকক্ষণ পর একে একে সবাই তাঞ্জুকে গিফট দিতে শুরু করলো। এমন সময় দিহান বলে উঠলো রিয়াদকে। তুই কি দিবি আমার বোনকে? তাঞ্জু কিছু বলবে তার আগে রিয়াদ বলে উঠলো, আমি এই বলে পকেট থেকে একটা ললিপপ বের করে বলল। এই যে এটা। সবাই রিয়াদের কাণ্ড দেখে হাসলো। তাঞ্জুও হাসলো। এভাবেই কাটলো রাত, অনেক মজা আর আড্ডার মাধ্যমে। হঠাৎই ঘুমের ঘোরে ভাইয়ার দেয়া গিফটের প্যাকেটের কথা মনে পড়লো আমার, আর দেওয়ার সময় বলা কথাটা। এটা তোর জন্য এখন দেখার দরকার নেই, পরে দেখিস, আগে চল। হুট করে ঘুম ভাঙলো আমার। বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। কাল রাতে ভাইয়ার দেওয়া গিফটটা দেখতে তো ভুলে গেছি। বিছানা থেকে উঠে সোজা টেবিলের উপর রাখা গিফটের প্যাকেটটা হাতে নিলাম আমি। ফুল এক্সাইটেড নিয়ে গিফটের প্যাকেটটা খুললাম আমি। প্রথমে একটা চিরকুট দেখতে পেলাম আমি, যার উপরে লেখা, শুধু তোমার জন্য প্রিয়সী। আনমনেই হাসলাম আমি। প্যাকেটটা খুলতে অবাক হলাম আমি, কারণ প্যাকেটটার ভিতর অসম্ভব সুন্দর দেখতে লাল শাড়ির সাথে লাল রঙের কাচের চুড়ি, কাজল আর লাল রঙের লিপস্টিক। অসম্ভব খুশি হয়েছি আমি ভাইয়ের গিফট দেখে। গিফটগুলো বুকে জড়িয়ে নিয়ে বলে উঠলাম আমি, অসংখ্য ধন্যবাদ প্রিয়। বিকাল 5টা। নিজের রুমে দাঁড়িয়ে আছে রিয়াদ। কিছু একটা খুঁজছে সে। হঠাৎই রিয়াদ চেঁচিয়ে বলে উঠলো, মা, আমার ব্ল্যাক টি শার্টটা কোথায়? রান্নাঘর থেকে রিয়াদের আম্মু বলে উঠলো, তোর আলমারিতে আছে, খুঁজে দেখ। রিয়াদ কিছুক্ষণ দেখি আবার বলে উঠলো। কোথায় মা, পাচ্ছি না তো। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে রিয়াদের আম্মু বলে উঠলো, ভালো মতো খুঁজে দেখ। পাচ্ছি না তো। এমন সময় হাতে ব্ল্যাক টি শার্ট রিয়াদের এগিয়ে দিয়ে বলে উঠলো কেউ। এইটা। রিয়াদ টি শার্টটার দিকে তাকিয়ে বলে উঠলো, এটাই তো। বলে পিছন তাকাতেই অবাক রিয়াদ, কারণ পিছনে অন্য কেউ নয়, রিয়াদের প্রাণপ্রিয় প্রিয়সী তাঞ্জু। পরনে তার রিয়াদের দেওয়া সেই শাড়ি, চুড়ি আর চোখে কাজল চুলগুলো খোপা করা, ঠোঁটে লাল লিপস্টিক। একদম ঘুমের ঘরে স্বপ্নে দেখা সেই তাঞ্জু। রিয়াদ ভাইয়ের এমন তাকিয়ে থাকা দেখে বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, টি শার্টটা নাও। তাঞ্জুর মুখের আওয়াজ শুনে রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে এলো। তারপর বলে উঠলো। তারপর তাঞ্জুর হাত থেকে টি শার্টটা নিয়ে পরে ফেললো রিয়াদ। হঠাৎই খুশি মনে বলে উঠলাম আমি, ভাইয়া তোমার দেওয়া উপহারে কেমন লাগছে আমায়? তাঞ্জুর কথা শুনে রিয়াদ তাঞ্জুর পা থেকে মাথা পর্যন্ত দেখল। সবই ঠিক আছে, কিন্তু কোথাও একটা মিস্টেক আছে। আনমনে বলে উঠলো রিয়াদ। রিয়াদ ভাইয়ের ভাবনার মাঝে বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? হুট করে ভাইয়া সামনে এগোতে লাগলো আমার। আচমকা এমনটা হতে আমি ভয়ে ঘাবড়ে গিয়ে পেছনে এগোতে এগোতে বললাম, কাপা কাপা গলায় বললাম, কি হলো ভাইয়া, এইভাবে এগোচ্ছ কেন? বিনিময়ে রিয়াদ ভাইয়া কোনো উত্তর দিল না। সে তার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে এগোতে লাগলো, আর আমি ঘাবড়ে গিয়ে পেছনে যেতে লাগলাম। এক পর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলাম আমি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, থাক ভাইয়া, তোমার কিছু বলতে হবে না, আমি যাই। বলে যেই না আসতে যাব, সাথে সাথে ভাইয়া আমার হাত চেপে ধরলো দেয়ালের সাথে। ভাইয়ের এমন কাজে সত্যি শকড আমি। ভয়ে গলা শুকিয়ে আসছে আমার। ভয় মাখানো মুখ নিয়ে বলে উঠলাম আমি, কি করছো তুমি ভাইয়া? হুট করেই ঝুঁকে পড়লো রিয়াদ ভাইয়া আমার মুখের সামনে। আচমকা এমনটা হতে আমি ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম। এদিকে রিয়াদ তাঞ্জু ঘাবড়ানো মুখ দেখে মুচকি হাসলো। হুট করে রিয়াদের হাত চলে যায় তাঞ্জুর গালে। আচমকা ভাইয়ার হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি। এদিকে রিয়াদ তার হাত তাঞ্জুর গালে স্পর্শ করতে করতে গলা পর্যন্ত নামিয়ে নিল।
রিয়াদ একবার তানজুর মুখের দিকে তাকিয়ে তার হাত দিয়ে টান মেরে তানজুর চুলের খোপা খুলে ফেললো। তারপর তানজুর কানের কাছে মুখ এনে বলে উঠলো সে। ভয় নেই প্রেয়সী, আমি কিছুই করব না। এত ভয় পেলে চলে নাকি? আর তোমার এই ভয় মাখানো মুখে কতটা সুন্দর লাগছে জানো কি তুমি? একদম আমার ঘুমের ঘোরে স্বপ্নে দেখা প্রেয়সীটা। বলেই তানজু গালে হালকা তার ঠোঁট স্পর্শ করলো রিয়াদ। তারপর আর 2 মিনিট দাঁড়ালো না রিয়াদ, হনহন করে রুম থেকে বেরিয়ে আসলো। যাওয়ার আগে আরেকবার তানজুর মুখের দিকে তাকিয়ে মুচকে হাসলো রিয়াদ। ভাইয়ার বলো কথা আর তার কাজে শখটা আমি। আস্তে আস্তে চোখ খুললাম আমি। আনমনে আমার হাত চলে গেল গালে। এটা কি হলো? হুট করে এই কথাটা এসে বাজলো মস্তিষ্কের কোণে। পরক্ষণে মুচকে হাসলাম আমি। মাঝখানে কাটলো 2 দিন। সেদিনের পর এই 2 দিনে দেখা হয়নি রিয়াদের সাথে তানজুর। তবে রিয়াদ রোজ রাতে এসে কয়েক মুহূর্ত দেখে গেছে তানজুকে, যেটা তানজু বুঝতে পারেনি। বিকেল 4টা। রিয়াদ ভাইদের ছাদের ওপর গোল হয়ে বসে আছে রোহিত, ঈশা। সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় ছাদে প্রবেশ করলো দিহান, আদিল আর রিয়াদ। তানজু এক পলক রিয়াদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কেন জানে না, সেদিনের পর থেকে রিয়াদের দিকে তাকাতে একটু লজ্জা লাগে তানজুর। গরম চা আর বিস্কুট তৈরি। বলেই ছাদে প্রবেশ করলো আফরিন আপু। কালকে এসেছে সে। এসেই সবাই মিলে একসাথে আড্ডা শুরু। ছাদের উপর বসে সবার সামনে নীরব কণ্ঠে গানটা গাইলাম আমি। হুট করে এমন একটা গান কেন মাথায় আসলো বুঝলাম না। সবার জোড়াজুড়িতেই গান গাইলাম আমি। এই গানটাই মাথায় আসলো, দেন গাইলাম আমি। করাতালের মাধ্যমে নিজের গানের ধ্যান থেকে বেরিয়ে আসলাম আমি। সবার দিকে তাকাতেই দেখলাম সবাই নীরবভাবে তাকিয়ে আছে আমার দিকে। হালকা হেসে বলে উঠলাম আমি, কি হলো, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথা শুনে আফরিন আপু বলে উঠলো, তুই এত ভালো গান গাস, জানতাম না তো। বিনিময়ে হালকা হেসে বলে উঠলাম আমি, ওই একটু আর কি। বিনিময়ে সবাই হাসলো। হুট করে রিয়াদ ভাইয়ের কথা মনে পড়লো আমার। এক পলক তাকালাম আমি রিয়াদ ভাইয়ের মুখের দিকে। রিয়াদ ভাইয়ের চোখে চোখ রাখতেই আবার নামিয়ে নিলাম আমি। এমন সময় রুহি বলে উঠলো, এখন তাহলে রিয়াদ ভাইয়ার পালা। রিয়াদের কথা শুনে অতি আগ্রহ নিয়ে তাকালাম আমি রিয়াদ ভাইয়ের দিকে। রিয়াদ একবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, আজ নয়, অন্য আরেকদিন। রিয়াদের কথা শুনে তিশা বলে উঠলো, কেন ভাইয়া, এইখানে কি হয়েছে? রিয়াদ হালকা হেসে বলল, কি হয়েছে এখনই বুঝতে পারবি। রিয়াদ ভাইয়ের কথা শুনে সবাই অবাক চোখে তাকালো, কারণ কেউ বুঝতে পারছে না কি হয়েছে। এমন সময় মাগরিবের আজান দিতে শুরু করলো। রিয়াদ ভাইয়ের দিকে তাকাতেই সে বলে উঠলো, এখন বুঝতে পেরেছিস কি হয়েছে? সবাই একসাথে বলে উঠলাম, এতটা সময় হয়ে গেল আমরা আড্ডা দিচ্ছিলাম, বুঝতেই পারিনি। তারপর রিয়াদ ভাই আবারও বলে উঠলো, এখন তাহলে চল সবাই নিচে যাওয়া যাক। তারপর আর কেউ কথা না বাড়িয়ে একে একে সবাই চলে যেতে লাগলাম নিচে। সবার পেছনে আনমনে হাঁটছি আমি। এমন সময় হুট করে কানের কাছে এসে বলল রিয়াদ, গানটা কিন্তু খুব সুন্দর ছিল প্রিয়সী, একদম তোমার মতো। বলেই দ্রুত বেগে চলে গেল রিয়াদ ভাইয়া। আচমকা এমনটা হতে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণে মুচকে আসলাম আমি। সন্ধ্যা 7টা। রিয়াদ ভাইদের বাসায় বসে আছি আমরা সবাই। এমন সময় খালামণি চা নিয়ে হাজির। সন্ধ্যার পর চা বিস্কুট, এটা হলো ডেইলি রুটিনের বাড়ি। একে একে সবাই চা খেতে শুরু করলো। এমন সময় আদিল ভাইয়া বলে উঠলো, আচ্ছা খালামণি, অনেকদিন তো হলো নানু বাড়ি যাওয়া হয় না, যাবে নাকি কিছুদিনের জন্য বেড়াতে? সাথে নানু আর নানার সাথেও দেখা হয়ে যাবে। আদিল ভাইয়ের কথা শুনে খালামণি বলে উঠলো, কথাটা মন্দ বলিসনি, দাঁড়া আজকেই তোর খালুর সাথে কথা বলবো। বলতে না বলতেই এমন সময় খালু এসে হাজির। খালামণির কথা হালকা শুনতে পেয়ে বলে উঠলো সে, কি ব্যাপার, আমায় কি বলার কথা বলা হচ্ছে শুনি? খালুর কথা শুনে দিহান ভাইয়া বলে উঠলো, আসলে খালু, আমরা সবাই মিলে ঠিক করেছি কিছুদিনের জন্য নানু বাড়ি গিয়ে ঘুরে আসলে কেমন হবে। খালু কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, ওহ, এই ব্যাপার। ভালো তো, সবাই মিলে বেড়াতে যাব, তার সাথে সবাই মিলে একটা পিকনিক করা যাবে কি বলো সবাই? খালুর কথা শুনে নিমিষেই সবাই খুব খুশি হয়ে গেল। আদিল ভাইয়া তো খুশি হয়ে বলে উঠলো, জিও খালু, খুব সুন্দর আইডিয়া। খালু হাসলো। তারপর বলল, তোমরা বসো তাহলে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলে খালু চলে গেল উপরে। সবাই খুব খুশি। অবশেষে সবাই মিলে ঠিক করেছে কালকে রাতে ট্রেনে করে রাজশাহী যাবে। আম্মু এবং খালামণিরা সবাই খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে, কারণ বহুদিন পর তারা তাদের বাপের বাড়িতে যাবে। আর সঙ্গে যাবে আফরিন আপু, সায়ান, দুলাভাই আর সোহান। এই নামটা শুনতেই ভালো লাগছে না আমার। কি দরকার ছিল ওনাকে যাওয়ার? আপুর ননদের দেব, তারা তো আমাদের সাথে যাওয়ার কি দরকার? রাত 11টা বেজে 2 মিনিট। নিজের রুমের বিছানায় শুয়ে আছি আমি, ঘুম আসছে না। আম্মু সেই রাতেই সব গোছগাছ শুরু করে দিয়েছে। বলতে গেলে আম্মু খুব খুশি।
আম্মু এতটাই খুশি যে আদিল ভাইয়াকে 2টো মিষ্টি খাইয়ে দিয়েছে, কারণ আদিল ভাইয়া বলেছিল তাই। টুং করে মেসেজের শব্দ আসতেই এক প্রকার লাফ মেরে উঠলাম আমি। এত রাতে মেসেজ ভাবতে একটু কেঁপে উঠলাম আমি। ফোনটা হাতে নিতেই চোখ রসগোল্লা হয়ে গেল আমার, কারণ মেসেজটা রিয়াদ ভাইয়া দিয়েছে। সে লিখেছে, আমি জানি তুই এখনো ঘুমাসনি, তাই চুপ করে নিচে আয়। মেসেজ পড়তেই আরো অবাক আমি। আমি ঘুমাইনি তা রিয়াদ ভাই কিভাবে জানলো? কিন্তু কথা হলো এত রাতে নিচে গিয়ে কি করব? আবারও টুং শব্দ হলো ফোনে। ভাইয়া আবার মেসেজ লিখেছে, ভয় নেই প্রেয়সী, অল্প কিছুক্ষণের জন্যই। আবারও অবাক আমি। কি করব, যাব কি না যাব ভাবতে ভাবতে আস্তে করে রুম থেকে বের হলাম আমি। সবাই ঘুমিয়ে আছে, তাই খুব একটা অসুবিধা হলো না আমার। বাড়ি থেকে বের হতেই দেখলাম ভাইয়া আমার কাছ থেকে কিছুটা দূরে দাঁড়ানো। আমিও এক বুক সাহস নিয়ে চলে গেলাম রিয়াদ ভাইয়ের দিকে। আমি সামনে গিয়ে বলে উঠলাম, ভা। আর কিছু বলার আগে হুট করে ভাইয়া শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেলাম, সাথে অবাকও হলাম ভীষণ। এটা কি হলো? এইবার তাহলে রিয়াদের এখানে আসার কারণটা বলা যায়। বিয়ে করে ঘুমোচ্ছিল রিয়াদ, হঠাৎই ঘুমের ঘুরে স্বপ্নে দেখে তানজু তার কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে, তাও আবার অন্য কারো হাত ধরে। এমন অদ্ভুত স্বপ্ন দেখে আচমকা লাফ দিয়ে উঠল রিয়াদ। হুট করেই তার ভেতরে একটা ভয় কাজ করে, পুরো শরীর ঘেমে একাকার হয়ে যায়। আর তার এই ভয় কমানোর জন্যই এখানে আসা। ভেবেছিল তানজু ঘুমানো, পরক্ষণে তানজু রুমে লাইট জ্বালানো দেখে রিয়াদ বুঝে যায় তানজু এখনো ঘুমায়নি। কি হয়েছে তোমার? হুট করে এই কথাটা বলে উঠলাম আমি রিয়াদ ভাইয়াকে। বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বলল না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। ভাইয়ের হুট করে এইভাবে ডেকে এনে জড়িয়ে ধরার কারণটা এখনো অজানা আমার কাছে। আমি আবারও অবাক হয়ে বলে উঠলাম, না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমায় ছেড়ে কখনো যাস না, তাহলে আমি সত্যিই মরে যাব রে। হুট করে ভাইয়ার মুখে এমন কথা শুনে বুকের ভেতর ধক করে উঠলো আমার। কি বলছে ভাইয়া? মরে যাবে মানে? আর আমি বা কোথায় যাব? এসব কি বলছো তুমি? কোথায় যাব আমি? জানি না, প্লিজ আমায় ছেড়ে কোথাও যাস না। রিয়াদ ভাইয়ের এমন কাজে রীতিমতো অবাকের উপর অবাক হচ্ছি। এমন ভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ভাইয়া কোনো কারণে খুব ভয় পেয়েছে। তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো ভাইয়া? বিনিময়ে ভাইয়া কোনো জবাব দিল না। পরক্ষণে আমি বলে উঠলাম, ভাইয়া এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেললে সমস্যা হবে, তার চেয়ে তুমি আমার রুমে চলো। বলে ভাইয়াকে ধরে আস্তে আস্তে দরজা টপকে রুমে নিয়ে আসলাম আমি। তারপর রুমে ঢুকে সোজা দরজা বন্ধ করে দিলাম। রিয়াদ এখনো আমায় জড়িয়ে ধরে আছে। আমি বুঝতে পেরেছি আমায় নিয়ে খুব বড় একটা ভয় পেয়েছে সে। ভাইয়া তুমি এই বিছানায় বসো, আমি তোমার জন্য পানি আনছি। বলেই যেই না উঠতে যাবো তখনই ভাইয়া হাত চেপে ধরে বলল, তোকে কোথাও যেতে হবে না, তুই বস আমার সাথে। কিন্তু টেবিলের ওপরেই ছিল পানির গ্লাস। আমি পানির গ্লাসটা হাতে নিয়ে বলে উঠলাম, ঠিক আছে আমি কোথাও যাব না, তুমি এই পানিটুকু খেয়ে নাও। বলে পানির গ্লাস এগিয়ে দিতেই ঢকঢক করে সব পানিটুকু খেয়ে নিল ভাইয়া। পানির গ্লাস টেবিলে রেখে বলে উঠলাম আমি, এখন তাহলে বলো কি হয়েছে? ভাইয়া কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলে উঠল, আমি স্বপ্নে দেখলাম তুই আমায় ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যাচ্ছিস। ভাইয়ার এমন আহামরি কথা শুনে হাসবো নাকি কি করব বুঝতে পারছি না। আমি হালকা হেসে বলে উঠলাম, তুমি এই সামান্য বিষয় নিয়ে এত ভয় পেয়েছো? আমি ভাবলাম কি নাকি। তুই হাসছিস, আর আমি কতটা ভয় পেয়েছি বলতো? তুমি জানো না, ঘুমের স্বপ্ন কখনো সত্যি হয় না। কিন্তু ভাইয়াটা মানতে নারাজ। আমায় জড়িয়ে ধরেই ভয়ে কাচুমাচু হয়ে ঘুমিয়ে পড়ল সে। বেশ কিছুক্ষণ পর হঠাৎই আমার হাত চলে গেল ভাইয়ার কপালে। হাত দিয়ে চুলগুলো আনমনে নাড়াচ্ছি আমি। হুট করে মাথায় প্রশ্ন আসলো, আচ্ছা সত্যি কি ঘুমের ঘোরে দেখা স্বপ্ন সত্যি হয় নাকি? ভোরের আবছা আলোতে ঘুম ভাঙল রিয়াদের। সে যে কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বুঝতে পেরে হুট করে উঠে গেল সে। হাতের কোলায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে তানজু। তানজুর ঘুমন্ত ফেস দেখে ছোট্ট একটা শ্বাস ফেলল রিয়াদ। তারপর চট জলদি তানজুকে সুন্দর করে বিছানায় শুয়ে দিয়ে কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল রিয়াদ, আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম প্রেয়সী, প্লিজ আমায় ছেড়ে যেও না তুমি। বলি তার ঠোঁটের উপর গভীর চুম্বন দিল তানজুর কপালে। তারপর কাঁথা মুড়ি দিয়ে চলে যায় রিয়াদ। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। বিছানা থেকে উঠে রিয়াদ ভাইয়াকে না দেখে বেশ অবাক হলাম আমি। পরক্ষণেই ভাবলাম হয়তো চলে গেছে। আচমকা কাল রাতে ভাইয়ার সব কাণ্ডের কথা মনে পড়লো। ভাইয়ের এমন পাগল, এত কেয়ার, এত শাসন, এত হারানোর ভয় সবগুলোকে আমায় ভালোবেসে করছে নাকি? কিন্তু ভাইয়া তো বললো না যে সে আমায় ভালোবাসে। তাহলে আর কিছু ভাবতে পারছি না আমি। হয়তো বাসে, হয়তো না। যেদিন প্রকাশ করবে সেদিন আমিও করব যে আমি ভাইয়াকে কতটা ভালোবাসি। আনমনেই হাসলাম আমি। এমন সময় দরজায় নক করলো কেউ। বিছানা থেকে সোজা চলে গেলাম দরজার সামনে। তারপর দরজা খুলে সামনে আম্মুকে দেখে কিছু বলার আগে আম্মু বলে উঠলো, ঘুম ভাঙছে মহারানী? ভাঙছে আম্মা জান। তুই কালকে রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলি কেন? এ রে
না, কখন দরজা বন্ধ করেছি মনে নেই। আম্মু খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি নাস্তা তৈরি করে রাখো। নাস্তা তৈরি আছে, ফ্রেশ হয়ে খা গিয়ে। আর শোন, আমি তোর খালামণির বাসায় যাচ্ছি। খালামুনির বাসায় কেন যাবে? আরে বুঝিস না, কতদিন পর তোর নানু বাড়ি যাব, একটু কেনাকাটার ব্যাপার আছে না। আবার কেনাকাটা? তুই চুপ থাক, তুই গিয়ে নাস্তা কর, আমি যাচ্ছি। আর শোন, দরজা বন্ধ করে নিস, দিহান আর তোর বাবাও গেছে কিন্তু। ঠিক আছে আম্মাজান। তারপর আম্মু আর কিছু না বলে চলে গেল তার কাজে। আমিও সামনে দরজা বন্ধ করে দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। সকাল 7টা, আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। টোটাল কথা হলো সবাই মিলে একসাথে তৈরি হয়ে নানু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। তানজু কই তুই? হলো তোর? এক প্রকার চেঁচিয়ে ডাকলো দিহান ভাইয়া আমাকে। আমিও তার কথা শুনে বলে উঠলাম, আসছি ভাইয়া, আর 2 মিনিট। আজকে একটা সুন্দর সাদা রঙের জর্জের 3 পিস পরেছি। সাদা বরাবরই ভালো লাগে আমার। হাতে অল্প কিছু ব্যাস, আর চুলগুলো উঁচু করে জুটি করেছি, আর সাথে হালকা মেকআপ আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক। আমার ভাবনার মাঝে আবারও ভাইয়া বলে উঠলো, তুই আসবি নাকি তোরে রেখেই চলে যাব? উফ ভাইয়া, এখনো তো অনেক সময় আছে, এত তাড়াহুড়ো করছো কেন? ওরা সবাই চলে গেছে, শুধু আমরাই যেতে পারছি না। ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বলে উঠলাম, সবাই চলে গেছে, ওরা আমাদের সাথে যাবে না? সবাই স্টেশনে যাবি, শুধু আমরা আর রিয়াদারা একসাথে যাব। ও, অল্প আওয়াজে বলে উঠলাম আমি। তারপর কাঁধে ব্যাগ আর মোবাইল নিয়ে চললাম আমি নিচে। বাইরে বাইরে দাঁড়িয়ে আছি আমরা। এমন সময় খালামণি আর খালু রিয়াদ ভাইয়াও চলে আসলো। আজকে ভাইয়া একটা সুন্দর ব্ল্যাক রঙের শার্ট আর একটা ব্ল্যাক জিন্স পরে আছে। চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। সব মিলিয়ে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে। হুট করে মাথায় প্রশ্ন আসলো, এত সাজার কি আছে? এত সাজলে অন্য মেয়েরা যদি এমন সময় দিহান ভাইয়া হাত দিয়ে মাথায় একটা চাটি মেরে বলে উঠলো, ওই দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। ও বলেই হনহন করে উঠে পড়লাম আমি গাড়িতে। ওদিকে রিয়াদ হাসলো। প্রায় 50 মিনিট পর আমরা চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসতেই সবাইকে দেখতে পেলাম আমি, সাথে আফরিন আপু ও দুলা ভাইও। বেশি রাগ লাগলো সোহানকে দেখে। টোটাল 4টে কেবিন বুক করা হয়েছে আমাদের জন্য। একটার ভিতর আব্বু আম্মু খালামণি আর খালু, আর 2 নাম্বারটায় আফরিন আপু আর দুলা ভাই, 3 নাম্বারটায় দিহান রিয়াদ আদিল আর সোহান, আর 4 নাম্বারটায় আমরা 3 জন, রুহি, আমি আর তিশা। সবাই ধুম আনন্দের সঙ্গে পাড়ি জমাচ্ছি নানু বাড়ি যাওয়ার জন্য। কয়েক ঘন্টার মধ্যেই ট্রেন চলতে শুরু করলো। ট্রেন ছাড়তেই জানালা ভেদ করে বাইরের দিকে তাকিয়ে আছি আমি। রাতের এই জলজল করা হাসি আর সুন্দর বাতাস বরাবরই পছন্দের আমার। রাত 2:02। গভীর ঘুমে মগ্ন রুহি আর তিশা। আমার চোখে ঘুম নেই, কেন যে ঘুম আসছে না তা এখনো অজানা আমার কাছে। জানালার পাশে হেলান দিয়ে বসে আছি আমি। ইচ্ছে করছে ট্রেনের দরজার সামনে গিয়ে সুন্দর প্রকৃতির একটু মজা নেই, কিন্তু একা একা ইম্পসিবল। রিয়াদ ভাইকে একটা মেসেজ দিয়ে বলি, চলো না আমরা ট্রেনের দরজার সামনে গিয়ে বসি। এসব ভেবে ফোনটা হাতে নিলাম, উদ্দেশ্য রিয়াদ ভাইকে মেসেজ করা। চলো না ভাইয়া, আমরা ট্রেনের দরজার সামনে বসি। এতটুকু লিখেও আবার ডিলিট করে দিলাম, না থাক, এত রাতে কেউ দেখলে কি বলবে। এই ভেবে আবার ফোনটা রেখে দিলাম। এমন সময় টুং করে মেসেজের শব্দ আসলো ফোনে। ফোনটা হাতে নিতেই মেসেজ আসলো রিয়াদ ভাইয়ার। এত রাতে ভাইয়ার মেসেজ দেখে আবার অবাক হলাম আমি। মেসেজ অপশনে ঢুকতেই দেখলাম বড় বড় করে লেখা, আমি জানি তুইও এখনো আমার মতো ঘুমাসনি, তাই বাহিরে আয়। এমন মেসেজ দেখে আবারও চমকে উঠলাম আমি। আশ্চর্য, ভাইয়া বুঝি কিভাবে যে আমি এখনো ঘুমাইনি? আনমনে হাসলাম আমি। তারপর মাথায় ওড়না মুড়িয়ে আস্তে আস্তে কেবিন থেকে বের হলাম আমি। কেবিন থেকে বের হতেই ভাইয়াকে দেখতে পেলাম আমি। কিছু বলার আগেই ভাইয়া আমার হাত ধরে চুপি চুপি নিয়ে যেতে লাগলো সামনে। হাঁটতে হাঁটতে আমরা একদম ট্রেনের দরজার সামনে চলে এসেছি। ভাইয়া আমার হাত ধরে বলল, এখানে বসবি। লাইক সিরিয়াসলি? আমি তো এটাই চাইছিলাম। কি করে বুঝলো ভাইয়া আমার মনের কথা? আমার ভাবনার মাঝে ভাইয়া আবারও বলে উঠলো, কি হলো, বসবি এখানে? আমি খুশি হয়ে বলে উঠলাম, ভাইয়া চলো বসি। পুরো আকাশটা জুড়ে রয়েছে জ্যোৎস্না ভরা আলো। চারিদিকে শীতল মেশানো মিষ্টি বাতাস। অন্ধকারে ডুবে আছে পুরো পরিবেশটা। হালকা আবছা আলোতে 2-1টা গাছ দেখা যাচ্ছে। তাও চলন্ত ট্রেনের গতিতে খুব কুয়াশা দেখাচ্ছে। বাতাসে চুলগুলো উঠছে তানজুর। মাথায় মোড়ানো ওড়না খুলে ফেলেছে সে অনেক আগে, তবে নিজে ইচ্ছে খুলেছে বললে ভুল। রিয়াদ নিজেই টান মেরে তানজুর চুল খুলে ফেললো। তানজুর হাত খুব শক্ত করে জড়িয়ে ধরেছে রিয়াদ, যেখানে নেই কোনো ক্ষোভ, আছে শুধু অপ্রকাশিত ভালোবাসা। এমন একটা মোমেন্টের খুব সুন্দর মজা নিচ্ছে তানজুর, কারণ সে তো এটাই চাচ্ছিল। সেও রিয়াদের হাত খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। যে অপ্রকাশিত মনের কথাগুলো বুঝে যায় সেই প্রিয় আর ভালোবাসার মানুষ। এমনটা ভেবে হাসলো তানজুর। হঠাৎই বলে উঠল সে,
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিশ্বাস করো, কতক্ষণ আগে আমি এটাই চাচ্ছিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার অনেক দিনের ইচ্ছেকে পূরণ করার জন্য। বিনিময়ে রিয়াদ কিছু বলল না, হালকা হাসলো। কয়েক মুহূর্তের জন্য নেমে আসলো তাদের মধ্যে কুটকুটি নীরবতা। কুটকুটি নীরবতা ভেঙে রিয়াদ বলে উঠল, তোকে অনেক কিছু বলার আছে তানজু। আমার মনের ভিতর জমিয়ে রাখা হাজার হাজার কথা তোকে বলবো আমি। তানজু অতি আগ্রহের সঙ্গে বলে উঠল, বলো না। রিয়াদ হালকা হেসে বলে উঠল, এখন নয়, পরে। অনিচ্ছা থাকা সত্ত্বেও হতাশই বলে উঠল তানজু। ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর রিয়াদের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো তানজু। তানজু ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে রিয়াদও তাকে শক্ত করে জড়িয়ে ধরলো তার সাথে। তারপর হাত দিয়ে তানজুর কপালে থাকা চুলগুলো হাত দিয়ে গুজিয়ে দিল তানজুর কানের পিছনে। তারপর তানজুর হাত শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল সে, তোমার মায়াবী ঘুমন্ত ফেস আর তোমার বাতাসে উড়ে যাওয়া উড়ন্ত চুল বরাবরই খুব পছন্দের আমার প্রিয়সী। ট্রেন ছুটছে তার আপন গতিতে, তার সাথে চলছে দুটো মানুষের অপ্রকাশিত হওয়া না বলা ভালোবাসা। হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে তাদের গল্প, হয়তো না। সকাল 7টা, ট্রেন এসে থামলো রাজশাহী রেল স্টেশনে। তানজু এখনো বেঘরে ঘুমিয়ে আছে কেবিনে। অনেকক্ষণ আগে রিয়া তানজুকে জাগিয়ে পাঠিয়ে দিয়েছে কেবিনে। কেবিনে ঢুকে আবারও ঘুমিয়ে গেছে পারে জমানো তানজু। সাথে রুহি, তিশাও রাতে যে তাদের পাশ থেকে কেউ সরে গেছিল, হয়তো বুঝতেই পারেনি তারা কেউ। কেবিনের দরজা নক করতে ঘুম ভাঙলো রুহি। সামনে আদিলকে দেখে বলে উঠল সে, গুড মর্নিং ভাইয়া। আদিলও হালকা হেসে বলল, গুড মর্নিং। তাড়াতাড়ি তৈরি হও, আমরা চলে এসেছি তো। আর বাকি দুটোর কি অবস্থা? রুহি চোখ ডুলতে ডুলতে বলে উঠল, ঠিক আছে ভাইয়া, আপনি যান, আমরা তৈরি হচ্ছি। আর ওরাও ঘুমোচ্ছে, আমি উঠাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। রুহি হালকা হেসে বলল, ওকে। তারপর আদিল আর কিছু না বলে চলে গেল। পুরো রাস্তায় টানা ঘুমিয়ে পার করেছি আমি। ঘুমের রেশ এখনো কাটেনি। বাড়ি গিয়ে সোজা লম্বা একটা ঘুম দেব। পাক্কা 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম নানু বাড়িতে। নানু বাড়িতে শুধু থাকে নানা, নানি আর আরু নামের একটা মেয়ে। কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় হয় মেয়েটা নানু ভাইয়ের। একটা দুর্ঘটনায় মেয়েটির মা বাবা মারা যায়। তারপর থেকেই নানু ভাই দায়িত্ব নেয় মেয়েটির। এমনি খুব ভালো, কিন্তু মেয়েটা অতিরিক্ত রিয়াদ ভাইয়ের সাথে মেশে, যেটা আমার মোটেও পছন্দ হয় না। একে একে গাড়ি করে ঢুকলো নানু বাড়ির ভেতরে। একে একে সবাই বের হলো গাড়ি থেকে, সাথে আমরাও বের হলাম। এমন সময় হুট করে আরু এসে জড়িয়ে ধরলো রিয়াদ ভাইয়াকে আর বলে উঠলো, কেমন আছো ভাইয়া? আচমকা এমনটা হওয়াতে ভাইয়া একটু ঘাবড়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আরুকে ছাড়িয়ে বলে উঠলো সে, এই তো ভালো, তুমি? বিষয়টা সবাই কিভাবে নিল জানি না, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। আজকে তোরে খাইছি রিয়াদ। আস্তে না আস্তে অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলা। মনে মনে কথাগুলো বলে হনহন করে ভেতরে চলে গেলাম আমি। হুট করে ভাইয়ের হাত ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে আসলাম আমি। এনেই দেয়ালের সাথে চেপে ধরে রেগে মেগে চেঁচিয়ে বলে উঠলাম আমি, তোমার সাহস তো কম না? আস্তে না আস্তে অন্য মেয়েকে জড়িয়ে ধরো, আবার মিষ্টি করে বলো ভালো। তুমি ঠাটিয়ে দুটো দিতে পারলে না গালে? বেয়াদব মেয়ে কোথাকার, তোমায় জড়িয়ে ধরে। এদিকে রিয়াদ হা হয়ে তাকিয়ে আছে তানজুর মুখের দিকে, যেন কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রিয়াদ হয়তো কল্পনাও করতে পারেনি যে তানজু তার সাথে এমন কিছু করতে পারে। তানজুর রাগান্বিত ফেস দেখে মনে মনে প্রচন্ড হাসলো রিয়াদ, কিন্তু বাহিরে তা প্রকাশ করলো না। তার মানে কি তানজু জেলাস ফিল করছে? রিয়াদের ভাবনার মাঝে আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? রিয়াদ হালকা ধমকের স্বরে বলে উঠল, এসব কি করছিস তুই? যা করেছি বেশ করেছি। আমায় ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরা হচ্ছে। আমি কখন জড়িয়ে ধরলাম? ওই তো এসে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেছে, তাহলে তুমি ওর গালে দুটো দিতে পারলে না? এটা তুই কি বলছিস বলতো? যা বলছি ঠিক বলছি। তুই তো জানিস সেই ছোটবেলা থেকেই আমার উপর একটু দুর্বল, আর ওর ফ্যামিলিও নেই। আমি জানি ওর মনে খুব দুঃখ, তাই আমি চাই না ওকে কোনো আঘাত দিতে। ভাইয়ার মুখের কথা শুনে একটু কেমন লাগলো আমার। হুট করে ভাইয়াকে ছেড়ে দিলাম আমি। তারপর আনমনেই বলে উঠলাম, ঠিক আছে। তারপর রুম থেকে বেরিয়ে আসলাম আমি। ভালো লাগছে না কিছু। আঘাত দিতে চায় না মানে? এখন যদি ও বলে রিয়াদ ভাইকে বিয়ে করবে, তাহলে কি ভাই আঘাত দিতে পারবে না বলে বিয়ে করবে নাকি? এসব ভাবতে ভাবতে চলে আসলাম আমি নিচে। এদিকে রিয়াদ হঠাৎই তানজুর এমন আচরণ দেখে একটু অবাক হলো। সে বুঝে গেছে তানজু তার উপর রাগ করেছে। তারপর সেও আর কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে। পুকুর পাড়ের সিঁড়ির উপর বসে আছি আমি। এই মুহূর্তে ভালো লাগছে না কিছু। রিয়াদ ভাইয়ের কথাগুলো মোটেও পছন্দ হলো না আমার। কড়া রোদের তাপ, পাশে একটা বড় গাছ থাকায় ছায়া পড়েছে গায়ে। একসাথে ঠান্ডা বাতাস, পরিবেশটা খুব সুন্দর। হালকা একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। কড়া রোদের তাপে পুকুরের পানি পুরো চিকচিক করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি পুকুরের পানির দিকে। হঠাৎ হঠাৎ 2-1টা মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে খুব।
এমন সময় পেছন থেকে বলে উঠল কেউ। একা একা বসে আছো কেন? একটু অপরিচিত কণ্ঠ বুঝতে পেরে পেছন ঘুরে তাকালাম আমি। সামনে সোহানকে দেখে কোনো রিয়েকশন না দেখে নরম কণ্ঠে বলে উঠলাম আমি, তেমন কিছু না, এই জায়গাটা আমার খুব প্রিয় তাই বসে আছি। সোহানও হালকা নরম গলায় বলে উঠল। ও। তারপর সেও বসে পড়লো সামনে থাকা একটা সিমেন্টের তৈরি করা বেঞ্চে। নেমে আসলো কিছুক্ষণের নীরবতা। হঠাৎই নীরবতা ভেঙে সোহান বলে উঠল। আচ্ছা, ওই মেয়েটা কে বলো তো? আচমকা সোহানের মুখে এমন কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, কোন মেয়েটা? আরে, ওই মেয়েটা ঢুকতে না ঢুকতেই এসে রিয়াদকে জড়িয়ে ধরলো। চট করে মুডটা আবার নষ্ট হয়ে গেল আমার, তবে তা প্রকাশ করলাম না বাহিরে। কিছুটা ক্ষিপ্ত মেজাজে বলে উঠলাম আমি, ও হলো আরু, আমার নানা ভাইয়ের দূর সম্পর্কের একজন আত্মীয়র মেয়ে। কোনো একটা অ্যাক্সিডেন্টে ওর ফ্যামিলি মারা যায়, তারপর থেকে ওর সব দায়িত্ব আমার নানু ভাই নেয়। ও, এইবার বুঝতে পেরেছি। কিন্তু তাই বলে এত বড় মেয়েকে সবার সামনে রিয়াদকে জড়িয়ে ধরলো, বিষয়টা মোটেও ভালো লাগেনি আমার। সবচেয়ে অবাক যে বিষয়টা লাগলো সেটা হলো রিয়াদ কিছুই বলল না। রিয়াদ ভালোবাসে নাকি মেয়েটাকে? সোহানের মুখে এমন কথা শুনে বুকের ভেতর হঠাৎই ছেদ করে উঠলো আমার। হতাশ হয়ে বললাম আমি, না তেমন কিছু নয়, ছোটবেলা থেকে আমরা একসাথে আছি, আর ভাইয়া চায় না ওকে আঘাত দিতে, তাই কিছু বলেনি। তা তুমি যাই বলো না কেন, আমার মোটেও সেটা মনে হচ্ছে না। আর ওর জায়গায় অন্য কেউ থাকলে ঠিকই রিয়াদ কোনো রিয়াকশন দিত, তাই না? আর বাকি সবাইও তো কিছু বললো না। যাকে, ওটা তোমাদের পারিবারিক ব্যাপার, আমার ঢুকে কাজ নেই। যেটা মনে হলো তাই বললাম তোমায়। হঠাৎই মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো আমার। আমি বলে উঠলাম, আপনি শিওর ভাইয়া যে রিয়াদ ভাইয়া ভালোবাসে আরুকে? না না, শিওর নেই, জাস্ট মনে হলো তাই বললাম। হালকা মন খারাপ করে। ও আচ্ছা, এটাকে কি বলে বলো তো? আমি অবাক হয়ে বললাম, আপনি পুকুর চেনেন না ভাইয়া? না, তেমনটা না, চিনি তো। আমি বলতে চাইছি, এখানে মুখ ধোয়া যাবে? কেন যাবে না, যান না, পানি খুব সুন্দর, তবে সাবধান, পিচ্ছল জায়গা পড়ে যেন না। সোহানও একটা 350 ডিগ্রি ভাব নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আরে, আমি পড়বো তাও আবার পুকুরে? আচ্ছা, আপনি সাঁতার জানেন তো ভাইয়া? সাঁতার জানি না মানে? আমি হলাম সাঁতারের বাপ। ও। বলেই হনহন করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সোহান। এমন সময় সিঁড়ি পিছলে পা বেজে ধপাস করে পড়ে গেল সোহান। এদিকে আমি সোহানের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। উনি নাকি পড়বে না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে আমার। হাসতে হাসতে বলে উঠলাম আমি, ভাইয়া আপনি নাকি পড়বেন না? সোহান চুপ, তার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেল। কিছুক্ষণ পর আমি আমার হাসি থামিয়ে বলে উঠলাম, হয়েছে ভাইয়া, আর লজ্জা পেতে হবে না, এখন উঠে আসুন। এদিকে সোহান পড়ে গেছে মহা বিপদে, কারণ সে পায়ে ব্যথা পেয়েছে, উঠতে কষ্ট হচ্ছে তার। সোহান উঠছে না দেখে আবারও বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, উঠবেন না? সোহান চুপ। সোহানের চুপ থাকা দেখে আবারও বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন, পায়ে ব্যথা পেয়েছেন নাকি? বলেই সোহানের দিকে তাকাতেই মাথা নাড়ল সে। আমিও কিছু না ভেবে বসা থেকে উঠে দাঁড়ালাম। তারপর তার দিকে এগিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, আমার হাত ধরে উঠে আসুন ভাইয়া, বেশিক্ষণ বসে থাকলে ঠান্ডা লেগে যাবে আপনার। তাঞ্জুর কাছে সোহান মহা খুশি, কারণ সে তো এটাই চাইছিল। সোহান হালকা হেসে হাতটা বাড়িয়ে দিল। তারপর সোহান তাঞ্জুর হাত উঠতে লাগলো। ওদিকে দূর থেকে এদের এমন দৃশ্য দেখে রেগে যায় রিয়াদ। তাঞ্জুর রাগ ভাঙানোর জন্য এসেছিল সেখানে, কিন্তু এই মুহূর্তে ওদের এমন দৃশ্য দেখে রাগে চোখ লাল হয়ে যায় রিয়াদের। আপনি এখানে বসুন ভাইয়া, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি আপনার জামা কাপড় নিয়ে আসবে। সোহানকে সিঁড়ির ওপর বসিয়ে কথাটা বলে উঠলাম আমি। সোহান পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, আঙুল কেটে রক্ত বের হচ্ছে। তা দেখে আমি বলে উঠলাম, আপনার পা দিয়ে তো রক্ত বের হচ্ছে ভাইয়া, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য ঔষধ নিয়ে আসছি। বিনিময়ে সোহান আর কিছু বলল না, কারণ তার পায়ে অসম্ভব জ্বালা করছে, এই জন্যই বলে বেশি ভাব নিতে নেই। সোহানকে ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই সামনে রিয়াদ ভাইয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। কিছু বলতে যাব, তার আগে ভাইয়া রেগে মেগে আমার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে গেল বাড়ির পেছনে। হুট করে ভাইয়ার এমন কাজে হতাশ আমি। একটু রেগে বলে উঠলাম আমি, কোথায় নিয়ে যাচ্ছ তুমি, ছাড়ো আমায়। সোহান ভাইয়ের পা কেটে গেছে, ঔষধ দিতে হবে। কিন্তু রিয়াদ ভাইয়ের কোনো হেলদোল দেখতে পেলাম না আমি। হঠাৎই ভাইয়া ফোনটা হাতে নিয়ে দিহান ভাইয়াকে ফোন করে বলে উঠল, দিহান সোহানের পা কেটে গেছে, ওর জন্য ওষুধ নিয়ে পুকুরের কাছে আয়। বলেই ফোনটা কেটে দিল রিয়াদ। আমি রিয়াদ ভাইয়ের কাছে রীতিমতো অবাক হচ্ছি, এসব কি করছেন উনি? আমি যথারীতি রিয়াদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু বরাবরই ব্যর্থ আমি। রিয়াদ আমাকে বাড়ির পেছনে দেয়ালের সাথে চেপে ধরে রেগে মেগে বলে উঠল, তুই কোন সাহসে সোহানের হাত ধরেছিস? বলেই নিজের হাতে সজোরে কয়েকটা ঘুষি মারল দেয়ালে। আচমকা ভাইয়ার এমন ভয়াবহ চেহারা আর কাণ্ড দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। রাগে পুরো চোখ লাল হয়ে গিয়েছে তার। রিয়াদ ভাইয়ের এমন রূপ দেখে ভয়ে পুরো শরীর কেঁপে উঠল আমার।
আমার ভাবনার মাঝে আবারও রিয়াদ ভাইয়া চেঁচিয়ে বলে উঠল। কথা বলছিস না কেন তুই? আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, ভাইয়া তুমি যা ভাবছো তেমনটা নয়, একটু শান্ত হও, আমি তোমায় সবটা বলছি। কি বলবি তুই? তুই শুধু বল, কেন তুই সোহানের হাত ধরেছিস? এই মুহূর্তে রিয়াদ ভাইয়ের ওপর প্রচন্ড রেগে গেলাম আমি। নিজে যখন আরুকে জড়িয়ে ধরেছিল তখন আমিও রেগে মেগে বলে উঠলাম, তাতে কি হয়েছে? হাত ধরেছি, উনি পুকুরে পড়ে গিয়েছিল, পায়ে ব্যথা পেয়েছে, উঠতে পারছিল না, তাই তুই হাত ধরবি ওর? বেশ করেছে, হাত ধরেছি। তুমি যখন আরুকে জড়িয়ে ধরেছিলে তখন বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বলতে পারলো না। আমি রিয়াদ ভাইয়াকে ছাড়িয়ে বলে উঠলাম, আমায় কি তোমার হাতের পুতুল পেয়েছো নাকি যে যখন যা বলবে তাই শুনবো? ব্যাস, অনেক হয়েছে, এই মুহূর্তে ভালো লাগছে না আমার, বলে হনহন করে চলে আসলাম আমি। বললাম কেন হাত ধরেছি, তারপর এত রাগ দেখায়? আমার রাগের দাম নেই নাকি? আর এদিকে রিয়াদ কি করবে বুঝতে পারছে না। রাগ হচ্ছে তার ভীষণ, তবে সেটা তানজুর উপর নয়, নিজের উপর। রিয়াদ বেশ কয়েকবার দেয়ালে সজোরে আঘাত করলো নিজের হাতে, কিন্তু তারপরও তার রাগ কমছে না। রাত 10টা, রুমের মধ্যে পায়চারি করছি আমি। এই মুহূর্তে নিজের ওপর রাগ হচ্ছে ভীষণ। কেন যে তখন ভাইয়ার সাথে অমন ব্যবহার করলাম আমি? খাবার খেতেও আসলো না ভাইয়া। সকালে সেই ঘটনার পর ভাইয়াকে আর দেখিনি আমি। অবশ্য দেখবো কি করে, আমি নিজেই রাগ করে রুম থেকে বের হইনি। শুধু দুবার খেতে গিয়েছিলাম নিচে, কিন্তু তখন ভাইয়ের সাথে দেখা হয়নি। রাতেও খাবে না বলেছে। এর কারণটা বাকি সবার কাছে অজানা থাকলেও আমার কাছে অজানা নয়। তাই ভাবছি একবার যাব ভাইয়ার রুমে, কিন্তু দোষ আমার নয়। কেন যাব আমি? এই ইগো বারবার ফিরিয়ে দিচ্ছে আমায়। শেষমেশ নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে রুম থেকে বের হলাম আমি। রুহিতিশা দুজনেই জিজ্ঞেস করলো আমায় কোথায় যাচ্ছি, কিন্তু কোনো উত্তর দিলাম না আমি। অবাক চোখে তাকিয়ে আছি আমি সামনে। রিয়াদ ভাইয়ের রুমে এসে এমন দৃশ্য দেখতে হবে তা আমার কল্পনার বাহিরে ছিল, কারণ আরও রিয়াদ ভাইকে খাইয়ে দিচ্ছে, আর রিয়াদ ভাইও হাসি খুশি ভাবে খাচ্ছে। তাদের এমন দৃশ্য দেখে বুকের ভিতর ধক করে উঠলো আমার, চোখের কোণে এসে ভিড়ল পানি। এইদিকে কিছুক্ষণ আগে রিয়াদ চুপ করে বসেছিল রুমে। তার রাগ আর তানজু সোহানের সাথে হয়ে যাওয়া ঘটনা বারবার মনে করে রাগ ছিল রিয়াদের, কিন্তু সে না পারছিল কিছু করতে, না পারছিল বলতে। এমন সময় দরজা নক করলো কেউ। বলে উঠলো সে, রিয়াদ ভাইয়া তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। আরুর মুখে এমন কথা রিয়াদ সোজা উত্তর দিল, আমি এখন খাবো না, তুই যা এখান থেকে। কিন্তু আরু ছাড়ার বান্দা নয়, লাগাতার বলেই যাচ্ছে সে, আগে দরজাটা তো খুলবে। এভাবে বেশ কয়েকবার দরজা নক করলো আরু। রিয়াদ বারবার দরজা নক করাতে বিরক্ত হয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে আরু ঢুকে পড়লো রুমে। রিয়াদ একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠলো, তোকে যেতে বলেছি না আমি? এমন করছো কেন? আমি কি বলেছি আমি যাব না? কখন যাবি তুই? আরে যাব, আগে তুমি এখানে বসো তো। বলেই রিয়াদের হাত ধরে বিছানা বসিয়ে দিল আরু। আরু আবারও বলে উঠলো, তুমি খাবার খাবে না কেন? ইচ্ছে করছে না তাই খাবো না, তুই যাবি এখান থেকে। হুট করেই আরু রিয়াদের মুখে খাবার ভরে দিল। আচমকে এমনটা হওয়াতে রিয়াদ পুরো চমকে উঠলো। মুখে খাবার থাকায় সে কিছু বলতেও পারছিল না। আর এমন সময় সেখানে উপস্থিত হয় তানজু। হুট করে রিয়াদের চোখ যায় দরজার সামনে। সামনে তানজুকে দেখে চমকে উঠলো সে। রিয়াদ তানজুর সামনে গিয়ে বলে উঠলো, তুই যা ভাবছিস। ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে উঠলাম, ব্যাস, তোমায় কিছু বলতে হবে না। আর আমি তোমার কাছে কিছু শুনতে চেয়েছি নাকি? আর সরি তোমাদের ডিস্টার্ব করার জন্য, বলে চলে আসলাম আমি। আর কিছুক্ষণ থাকলেই চোখের পানি সব হয়তো রিয়াদ ভাইয়ের সামনেই পড়তো। এদিকে রিয়াদ কি করবে বুঝতে পারছে না। সে বুঝতে পেরেছে তানজু তাকে ভুল বুঝেছে। এমন সময় কাঁধে হাত রাখলো আরু। বলে উঠলো সে, আর খাবে না? মুহূর্তের মধ্যে রেগে যায় রিয়াদ। রিয়াদ চেঁচিয়ে বলে উঠলো, তোকে বলেছিলাম আমি আমার জন্য খাবার নিয়ে আসতে, কেন নিয়ে এসেছিস তুই? আচমকা রিয়াদের ধমক শুনে পুরো কেঁপে উঠলো আরু। কাপা কাপা গলায় বলে উঠলো সে, তুমি খাওনি দেখেই তো। তোকে আর কিছু বলতে হবে না, তুই যা এখান থেকে। ধমক দিয়ে বলল রিয়াদ। আরো বুঝে গেছে রিয়াদ রেগে গেছে, তাই সেও আর কথা বাড়িয়ে খাবার নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সবকিছু অগোছালো লাগছে রিয়াদের কাছে। কেন বারবার তাদের মাঝে ভুল বুঝাবুঝি হচ্ছে ভেবেই রুম থেকে বেরিয়ে আসলো রিয়াদ। এই মুহূর্তে তানজুর সাথে কথা বলতে না পারলে রিয়াদের ভালো লাগবে না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি, কষ্ট হচ্ছে ভীষণ। তার মানে সোহান ভাইয়ের কথাই সত্যি ছিল, ভাইয়া আরুকে ভালোবাসে। তাহলে আমার সাথে হয়তো সবই ভুলভাল ছিল। এসব ভাবতেই চোখ বেয়ে পড়ছে পানি। খুব কষ্ট হচ্ছে আমার। এমনটা করতে পারলো ভাইয়া? আমি তো তাকে ভালোবাসতাম, ভেবেছিলাম ভাইয়াও যদি আমায় ভালোবাসে তাহলে আমিও বলবো। কিন্তু ভাইয়া সে কিনা ওই আরুকে। আর ভাবতে পারছি না আমি। বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু হয়ে যাচ্ছে আমার। এই জন্যই বলে কাউকে পাওয়ার আগে তাকে নিয়ে স্বপ্ন দেখতে নেই। এসব ভেবে আকাশের দিকে তাকিয়ে রইলাম আমি। হয়তো এটাই ভাগ্য ছিল আমার। কিছুক্ষণ পর হঠাৎই কারো ফিসফিস করে কথা বলা শুনে হালকা কেঁপে উঠলাম আমি।
ছাদে ভুট্টুত আছে নাকি ভাবতে শরীরে পশম দাঁড়িয়ে উঠলো আমার। আস্তে আস্তে খুব স্পষ্টভাবেই কারো মুখের আওয়াজ শুনতে পেলাম আমি। আস্তে আস্তে চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিলাম। তারপর যেদিক থেকে আওয়াজ আসছে কানে সেদিকে পা বাড়ালাম। ছাদের উল্টো দিকে পাশাপাশি বসে আছে তিশা আর দিহান। তারা একে অপরকে 2 বছর যাবৎ ভালোবাসে। এদের ভালোবাসার কথা রিয়াদ আর আদিল ছাড়া কেউই জানে না, কাউকে বলেনি দিহান। হঠাৎই তিশা অভিমানের স্বরে বলে উঠল, আচ্ছা তুমি আমাদের কথা বাড়ির মানুষদের কবে বলবে? দিহান তিশার হাত ধরে বলল, বলবো, একটু সময় দাও। ওইভাবে তাকিয়ে আছে কেন? তোমার যতবার বলেছি এই একটা কথা তুমি ততবারই বলেছো। যদি ঢাকায় গিয়ে খালামুনিকে বলতে না পারো তাহলে তোমার সাথে ব্রেকআপ। এই নিয়ে কয়বার বলেছো ব্রেকআপ? এবার কিন্তু সত্যি সত্যি ব্রেকআপ করে দিমু। হাসলো তিশা। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে তিশা বলে উঠল, আমি কিন্তু সিরিয়াস ভাবে বলছি, এই লাস্ট বার, তা না হলে সত্যি সত্যি ব্রেকআপ করে দিমু। দিহান তিশার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সাথে থাকতে পারবে তো? ব্যাস। তিশা চুপ। আনমনে হাসলো দিহান। তারপর বলে উঠল সে, কি হলো বলো? তিশা হালকা অভিমানী স্বরে বলে উঠল, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমায় কিছু বলতে পারি না। আই নো। দিহান হাসলো। কোনো সমস্যা নাই বইন, আমি কইয়া দেবো তোগো কথা খাড়া। দিহান ভাইদের হাসাহাসির মাঝে কথাগুলো বলে উঠলাম আমি। এদিকে আচমকা কারো মুখে এমন কথা শুনে দিহান তিশা দুজনেই পিছন করে তাকালো। সামনে তানজুকে দেখে দুজনে পুরো চমকে উঠল। দিহান তিশা পাশাপাশি বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর দিহান বলে উঠল, তুই? আমি। কি ভাবছিলা ভাইয়া তোমরা দুজন এখানে বসে পীড়িত করবা আর কেউ দেখবে না? দিহান তাড়াতাড়ি তিশার পাশ থেকে সরে এসে তানজুর হাত ধরে বলল, বোন প্লিজ কাউরে বলিস না প্লিজ। কোনো কাজ হবে না ভাইউ, তোমাগো কথা তো বলতেই হবে, না হলে বিয়া খামু কেমনে? প্লিজ তোরা আইসক্রিম খাওয়ামো, চকলেট ফুচকা সব খাওয়ামো, প্লিজ কাউরে বলিস না বোন। কিন্তু আমি মাথা নাড়িয়ে বললাম কাজ হবে না। এমন সময় সেখানে উপস্থিত হলো রিয়াদ। সারা বাড়ি খুঁজে কোথাও তানজুকে না দেখে শেষমেশ ছাদে চলে আসে সে। হুট করে রিয়াদকে ছাদে দেখে দিহান ছিটে রিয়াদের সামনে গিয়ে বলে উঠল, ভাই বাঁচা আমায়, বইনা নাকি সব বলে দিবে সবাইকে। আচমকা দিহানের মুখে এমন কথা শুনে রিয়াদ বোঝার চেষ্টা করছেন আসলে এখানে কি হচ্ছে। রিয়াদের ভাবনা মাঝে আবারও দিহান বলে উঠল, কি ভাবছিস, কিছু বল। কি হয়েছে সেটা তো আগে বলবি। আর বলিস না, তানজু আমাদের কথা জেনে গেছে। কি? এদিকে তিশা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সামনে। তিশার এমন ভয় পাওয়া লোক দেখে হাসি পাচ্ছে খুব আমার, কিন্তু এখন হাসা চলবে না। একটু রাগান্বিত লোক নিয়ে তিশার সামনে গিয়ে বললাম, বাহ বোন বাহ, কতদিন যাবত চলছে এসব? তিশা একটু নিচু আওয়াজে বলল, 2 বছর। ও মাগো 2 বছর যাবত চলছে আর আমরা কিছুই বুঝতেই পারিনি। আজকে তোরে খাইছি, তোর একদিন কি আমার একদিন। বলি পুরো ছাদে দৌড়াদৌড়ি শুরু। তিশার বাচ্চা, তোরে যদি আজকে না মারছি তাহলে আমার নামও তানজু না। আর দিহান ভাইয়া তোমারে তো আমি একটু পর দেখছি, আজকে ভাইরাল করে দিমু, ওয়েট। দিহান ঘাবড়ে গিয়ে বলল, প্লিজ সোনার টুকরা বোন আমার, এমন করিস না, তোরে এত এত চকলেট কিনে দিমু। হুট করে বলে উঠলাম আমি, তাড়াতাড়ি 500 টাকা বের করো। এইভাবে তাকালে কাজ হবে না ভাইয়া, আগে টাকা তারপর বাকি সব। এখনো তো টাকা পাবো কই? রিয়াদ তুই কিছু বল না। এভাবে কথা কাটাকাটি হচ্ছিল তানজু আর দিহানের সাথে। রিয়াদ শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রইল। সে অবাক হচ্ছে এটা ভেবে যে তানজু একবারও তার দিকে তাকাচ্ছে না। শেষমেশ দিহান কোনো উপায় না পেয়ে 500 টাকা দিয়ে দিল তানজুকে আর বলল, প্লিজ আভা বলিস না কাউকে। সেটা পরে দেখছি বলে আর কোনো কথা না বলে চলে আসলাম আমি। মনে মনে ভেবেছি আর তাকাবো না রিয়াদের দিকে। যে আমায় ভালোবাসে না আমিও তার প্রতি আর মায়া চাই না, অনেক হয়েছে আর নয়। এদিকে রিয়াদেরও আর সুযোগ হয়ে উঠলো না তানজুকে কিছু বলার। শেষমেশ সেও মন খারাপ করে চলে গেল নিচে। সকাল 10টা। গভীর ঘুমে মগ্ন তানজু। তার শেষ রাতে ঘুমিয়েছিল সে। শুধু রিয়াদের কথা ভেবে কষ্ট হচ্ছিল তার খুব। শুধু তার কষ্ট কেউ দেখতে পায়নি। আচমকা মুখে পানি পড়াতে লাফ মেরে উঠলাম আমি। সামনে রুহিকে দেখে মেজাজ বিগড়ে গেল আমার। এক প্রকার চেঁচিয়ে বলে উঠলাম আমি, কি হয়েছে তো সকাল সকাল? আর কত ঘুমাবি? এত বুঝিস কেন? আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমাবো, যা তুই। তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখ সকালবেলা বকবক করতে ইচ্ছে করছে না আমার। রুহির তানজুর এমন রাগারাগি করা দেখে বেশি কিছু বলল না সে। সে বুঝতে পেরেছে কোনো এক কারণে তানজু ডিস্টার্ব। তানজুর চোখের দিকে তাকে বলে উঠল রুহি, তুই কি কাল রাতে ঘুমোসনি নাকি? তোর চোখ তো পুরো লাল হয়ে আছে। চরম প্রকার রেগে গেলাম আমি। রেগে মেগে বিছানা থেকে উঠে রুহির হাত ধরে বলে উঠলাম আমি, দুপুর 2টার আগে কাউকে ডাকতে বারণ করবি আমায়। আমি কারোর সাথে কথা বলতে চাই না বলে রুহির মুখের সামনে দরজা বন্ধ করে দিলাম আমি। হঠাৎ এত রাগ কেন উঠলো আমার বুঝলাম না। তারপর আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আমি। এদিকে তানজুর কাজ দেখে রুহি শক। এটা কি হলো?
এমন সময় সেখানে আসলো রিয়াদ। দরজার সামনে রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল সে। কি হলো? তুই বাহিরে কি করছিস? ভিতরে যাচ্ছিস না কেন? রুহি রিয়াদের কথা শুনে তার দিকে ফিরে বলে উঠল, আর বলো না ভাইয়া, তানজুকে ডাকতে এসেছিলাম আমি, কিন্তু তানজু রেগে মেগে চেঁচিয়ে উঠল আমার উপর। তারপর আমায় রুম থেকে টেনে বের করে দিয়ে বলল, দুপুর 2টোর আগে কেউ যেন ওকে ডাকতে না আসে, ও কারোর সাথে নাকি কথা বলবে না। রিয়াদ অবাক হলো রুহির কথা শুনে। সে ভেবেছিল কাল রাতে যা বলতে পারেনি আজকে সকালে তা বলবে, কিন্তু তানজুর কাজে আবারও হতাশ হয়ে গেল সে। হালকা নরম কণ্ঠে বলে উঠল সে, ওর হয়তো কোনো কারণে, যাক বাদ দে। তানজুর ব্যবহারও ঠিক লাগলো না আমার, হয়তো কোনো কারণে ডিস্টার্বও। তারপর রুহি চলে গেল। রিয়াদ কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে চলে গেল তার রুমে। সারাদিনে আর দেখা হয়নি রিয়াদের সাথে তানজুর। প্রতিবার ব্যর্থ হয়ে চলে গেছে সে। তানজুর এই ইগনোর সহ্য হচ্ছে না রিয়াদের। বারবার তাকে এড়িয়ে চলছে তানজু। ঠিকভাবে তাদেরকে তাকাচ্ছেও না, যেটা কোনোভাবে মেনে নিতে পারছে না রিয়াদ। আরে অভিমান ভাঙার সুযোগটা তো দিতে হবে আমায়। সবসময় মানুষ চোখে যেটা দেখে সেটা সত্যি হয় না তো। চোখের আড়ালেও অনেক বড় সত্যি লুকানো থাকে। যেটা রিয়াদ বলতে চাচ্ছে তানজুকে, কিন্তু তানজু তাকে সুযোগ দিচ্ছে না। এভাবে কাটলো 2 দিন। এই 2 দিনে রিয়াদ পুরো দিশেহারা হয়ে পড়েছে তানজুর ইগনোরে। আর সে সহ্য করতে পারছে না। তানজু তার সাথে কথা বলছে না, সবসময় এড়িয়ে চলছে, আর কাছ থেকে সবসময় দূরে দূরে থাকছে। আর সহ্য হচ্ছে না রিয়াদের। আজ এর শেষ দেখে ছাড়বে রিয়াদ, শুধু একটু সময়ের অপেক্ষা। ফাঁকা একটা রুমে হাত মুখ বেঁধে বিছানায় বসিয়ে রেখেছে রিয়াদ ভাইয়া। আর ওনার এমন কাজ দেখে হাত পা কাঁপছে আমার। ভাইয়া যে এমন কিছু একটা করতে পারে সেটা আমার একদমই কল্পনার বাইরে ছিল। কিছুক্ষণ আগে ডিনার সেরে সবাই যে যার মতো চলে যায় তাদের রুমে। আমিও চুপচাপ চলে আসতে নিলাম। সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে ঢুকতে যাব, এমন সময় পেছন থেকে মুখ চেপে ধরে এই রুমটাতে নিয়ে আসলো কেউ। রুমে ঢুকে আমায় ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিল সে। পেছন ঘুরে রিয়াদ ভাইয়াকে দেখে রীতিমতো রেগে যাই আমি। রেগে গিয়ে বলে উঠলাম আমি, আপনি আমায় এখানে নিয়ে এসেছেন কেন? তুই আমার সাথে এমন কেন করছিস তানজু? কি করেছি আমি? তুই বুঝতে পারছিস না কি করেছিস? আমার সোজা উত্তর না। আমার কথা শুনে ছলছল চোখে তাকালো রিয়াদ ভাইয়া, কিন্তু আমি তাকালাম না তার দিকে। আমি রেগে মেগে চেঁচিয়ে বলে উঠলাম, আমায় যেতে দিন। আমার তোকে অনেক কিছু বলার আছে। কিন্তু আমার কিছু শোনার নেই। এই বলে যেই না রুম থেকে বের হতে যাব, তখনই রিয়াদ ভাইয়া আমার হাত চেপে ধরে দিল টান। আচমকা এমনটা হওয়াতে আমি এসে পড়লাম একদম রিয়াদ ভাইয়ার সামনে। ভাইয়ার এমন কাজে রেগে মেগে আগুন আমি চেঁচিয়ে বলে উঠলাম, কি হচ্ছে কি এসব? আমায় যেতে দিচ্ছেন না কেন? ছাড়ুন আমায়। এই বলে লাফালাফি শুরু করে দিলাম আমি। আমার লাফালাফিতে ভাইয়া বিরক্ত হয়ে বলে উঠল, কেন বুঝতে চাইছিস না? আমি কিছু বলতে চাই তোকে। আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি চেঁচাবো? এই বলে যেই না চেঁচাতে যাব আমি, সাথে সাথে ভাইয়া আমার মুখ চেপে ধরে বলল, বেশি সাহস হয়ে গেছে না তোর? বলে একটা ওড়না আর রিয়াদের পকেট থেকে একটা রুমাল বের করে হাত মুখ বেঁধে বিছানায় বসিয়ে দিল রিয়াদ ভাইয়া আমায়। তার এমন কাজে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেল আমার। বর্তমানে কুটকুটে নীরবতায় ভর করেছি রুমটাকে। ভাইয়া আমায় এইভাবে বেঁধে রেখে চুপটি করে বসে আছে চেয়ারে। এই মুহূর্তে রাগ ছাড়া অন্য কিছু হচ্ছে না আমার। কেন এমন করছে ভাইয়া? আমারও তো কষ্ট হয় নাকি? সে যখন অন্য কাউকে নিয়ে ভালো আছে, তাহলে আমার সাথে এমন কেন করছে? হুট করে ভাইয়া আমার সামনে এসে বসলো। ভাইয়া বসতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম আমি। আবারও সেই দিকে এসে বসলো রিয়াদ ভাইয়া। এবারও আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কোনোভাবে ভাইয়ার চোখের দিকে তাকাতে চাচ্ছি না আমি। আমার কাছে রিয়াদ হতাশ। হুট করে ভাইয়া আমার সামনে এসে আমার দুগাল চেপে ধরলো। ভাইয়ার কাছে অবাক হলাম আমি। হঠাৎই ভাইয়া বলে উঠলো আমায়, তুই এমন কেন করছিস আমার সাথে? তোর এই ইগনোর আমি যে আর নিতে পারছি না। ভাইয়ার কথা শুনে তার মুখের দিকে চোখ তুলে তাকালাম আমি। ভাইয়াকে দেখেই চমকে উঠলাম আমি। চোখ মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে তার। চুলগুলো উলট পালট করে রেখেছে সে। চোখ পুরো লাল হয়ে আছে। এ কি অবস্থা তার? বিষণ্ণ হলাম আমি। আমার ভাবনার মাঝে আবারও বলে উঠল রিয়াদ, তুই কেন বুঝতে চাচ্ছিস না আমি যে তোকে? আর কিছু বললো না রিয়াদ। এই অর্ধেক কথা একদম পছন্দ হচ্ছে না আমার। বললে পুরোটা বলবে, তা না হলে অর্ধেক বলে থেমে যায়। হুট করে ভাইয়া মুখ খুলে দিল আমার। মুখ খুলতেই জোরে জোরে শ্বাস ফেললাম আমি। তারপর বলে উঠলাম, কথা বলা হয়ে গেছে, তাহলে আমি যাই। আমার কথা শুনে ছলছল চোখে তাকালো রিয়াদ আমার দিকে। তার এমন চোখ দেখে চোখ নামিয়ে নিলাম আমি। রিয়াদ আবারও আমার দুগাল চেপে ধরে বলল, এত অভিমান হয়েছে আমার উপর? বিনিময়ে কোনো কথা বললাম না আমি। রিয়াদ এবার সিরিয়াস ভাবে বলতে লাগলো, তুই যেটা ভাবছিস সেটা সত্যি নয়। আমি আরুকে ভালোবাসি না। এতক্ষণ পর ভাইয়ার মুখে এমন কথা শুনে অবাক চোখে তাকালাম আমি তার দিকে। ভাইয়া নীরবে বলে উঠল, সব সময় আমরা চোখে যেটা দেখি
সেটা সত্যি হয় না। আর তখন আরও জোর করে আমার মুখে খাবার দিয়েছিল। আমি বলিনি ওকে, আমার তো নিজের উপর রাগ হচ্ছিল। তখন ওই কথাগুলো কেন বলেছিলাম তোকে, আমি বুঝতে পেরেছি কথাগুলো বলা একদম উচিত হয়নি। আর ওকে আঘাত করে কিছু বলবো না এর মানে এই নয় যে ওর সব আবদার আমি মেনে নিব। তখন তো শুধু তোকে জেলাস ফিল করানোর জন্য বলেছিলাম। রিয়াদ ভাইয়ের কথা শুনে এবার চোখ বড় বড় হয়ে গেল। আমায় জেলাস ফিল করানোর জন্য বলেছিল? লাইক সিরিয়াসলি? অবাক চোখে তাকালাম আমি রিয়াদ ভাইয়ের দিকে। আমার তাকানোতে সে বলে উঠলো আবার, সব সময় উল্টো কেন বুঝিস? সঠিকটা তো বুঝতে পারিস না। এতক্ষণ পর মুখ খুললাম আমি। অভিমানী স্বরে বলে উঠলাম আমি সবসময় উল্টো বুঝি, আর তুমি বুঝি বোঝো না? রিয়াদ তানজুর কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, না, তুই একা বুঝিস না তো, আমিও উল্টা বুঝি। বোঝো মানে? সেদিন তুমি সোহান ভাইয়ের সাথে আমায় দেখে খালি খালি রাগ করলে। খালি খালি রাগ করছি? তুই কেন সোহানের হাত ধরেছিস? আরে সোহান ভাইয়া পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিল, তারপর পায়ে ব্যথা পেয়ে উঠতে পারছিল না, তাই তো হাত ধরেছিলাম, এর বেশি কিছু নয়। তাহলে সেটা বলার ছিল না? রিয়াদের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আমি তোমায় বলিনি? আর তুমি একটুতে রেগে যাওয়া নেই। আচ্ছা যা, সরি, এবারের মতো মাফ করে দে। আমি কথা দিচ্ছি আর তোর উপর বেশি রেগে যাব না। আমি একটু অভিমানী স্বরে বলে উঠলাম, কান ধরে বলো। রিয়াদ অবাক হয়ে বলল, মানে? এইভাবে তাকালে কাজ হবে না, আগে সরি বলো। রিয়াদ হালকা হেসে বলে উঠল, ঠিক আছে। আমি অতি আগ্রহে তাকালাম ভাইয়ার দিকে। রিয়াদ ভাইয়া তার দোকানে হাত দিয়ে বলল, সরি। হালকা হাসলাম আমি। আমার হাসি দেখে রিয়াদ ভাইয়া বলে উঠল, আমি ভুল করেছি, সরি বলেছি, এখন তোর পালা। অবাক হয়ে বললাম আমি, কি? আমি সরি বলছি, তুই বলবি না নাকি? আচ্ছা যাও, আমিও কানে ধরে বলছি। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া হাসি দিয়ে বলল, না না, কানে ধরে বললে চলবে না। ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠলাম আমি, মানে? মানে হচ্ছে তোকে আমায় জড়িয়ে ধরে বলতে হবে। কি? চেঁচাচ্ছিস কেন? বাড়ির সবাইকে জাগাতে চাস নাকি? আমি পারুম না। তুই সত্যিই পারবি না? না। তুই কিন্তু রুমে একা আছিস। বলেই সামনে এগোতে লাগলো ভাইয়া। রিয়াদের এভাবে এগোতে দেখে কাপা কাপা গলায় বললাম আমি, তো কি হয়েছে? তো বলছি আমি। দেখো ভাইয়া, খারাপ হয়ে যাবে কিন্তু। একটু খারাপ হলে ক্ষতি কি? এদিকে আমি খাটের একদম কোনায় লেগে গেছি। হঠাৎই ভাইয়া ঝুঁকে পড়লো আমার দিকে। সাথে সাথে আমি চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, হাত বাঁধা থাকলে জড়িয়ে ধরবো কিভাবে? এতক্ষণ পর রিয়াদের মনে পড়ে গেল সে যে তানজুর হাত বেঁধে দিয়েছিল। অটোমেটিক আর মুখ থেকে বেরিয়ে আসলো। ও। তারপর তাড়াতাড়ি রিয়াদ তানজুর হাত খুলে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যা করতে বলেছিস কর। এই দুদিন প্রচুর কষ্ট দিয়েছিস তুই, তার শাস্তি তোকে পেতে হবে না? শুধু তুমি কষ্ট পেয়েছো, আমি পাইনি নাকি? তার বেলা আমি বলেছিলাম নাকি কষ্ট পেতে না বুঝে? যাক, ওসব এখন বাদ দে, যেটা বলেছিস সেটা আগে কর। করতেই হবে, না করলে চলবে না। ভাইয়া সোজা উত্তর। না। শুকনো ঢোক গিললাম আমি। ঠিক আছে, তুমি তোমার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করা লাগবে কেন? তুমি চোখ বন্ধ না করলে আমিও তোমায় জড়িয়ে ধরবো না। হালকা হাসলো রিয়াদ। তারপর বলে উঠলো সে, আচ্ছা ঠিক আছে। বলি রিয়াদ তার চোখ বন্ধ করে নিল। তারপর তানজু কিছুক্ষণ রিয়াদের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে শক্ত করে জড়িয়ে ধরলো রিয়াদকে। তারপর রিয়াদের কানে কাছে মুখ নিয়ে বলে উঠলো সে, সরি প্রিয়। তানজু জড়িয়ে ধরাতে রিয়াদও খুশি হয়ে তানজুকে জড়িয়ে ধরে চোখ খুলে বলে উঠল, প্লিজ কখনো ভুল বুঝে দূরে সরে যেও না, তাহলে আমি সত্যি সত্যি মরে যাব। এই দুদিন আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল, হয়তো আর কয়েকদিন হলে আমি সত্যি মরে যেতাম। তাই প্লিজ আর কোনোদিন এভাবে ইগনোর করো না আমায় প্রিয়সী। বলি দু চোখ আবার বন্ধ করে নিয়ে তানজুকে খুব শক্ত করে জড়িয়ে ধরল সে। আর অন্যদিকে তানজু সেও রিয়াদের কথাগুলো চুপটি করে শুনলো আর মনে মনে ভাবলো, আর কখনো না বুঝে ভুল বুঝবো না রিয়াদ ভাইয়াকে। এই ভেবে সেও খুব শক্ত করে জড়িয়ে ধরল রিয়াদকে। এই মুহূর্তে দুজনেই খুব খুশি তাদের মান অভিমানের পর্ব শেষে। ওদিকে দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল আরও। অনেক আগে থেকে এখানে এসেছে সে, আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়াদ তানজুর বলা সব কথাই শুনেছে সে। তার খুব কষ্ট হচ্ছে, এখন চোখ বেয়ে পানি পড়ছে, কারণ সে তো সে ছোট্টবেলা থেকে ভালোবাসে রিয়াদকে, কোনোদিন সাহস করে বলতে পারেনি। আর যা বুঝলো রিয়াদ কোনো কালেও তাকে ভালোবাসবে না, কারণ সে তো তানজুকে চায়।
এসব ভেবে চোখ দিয়ে পানি পড়তে লাগলো আরু। তারপর চটজলদি সেখান থেকে চলে যায় আরুর সঙ্গে। আর সহ্য করতে পারছে না এসব। আরো দৌড়ে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানা চাদর টেনে টেনে ওলট পালট করে ফেলেছে সে। চোখ বেয়ে পড়ছে পানি। ছোটবেলা থেকে তার কষ্ট হয় খুব, তার বাবা মার জন্য। আর তখনই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রিয়াদ আর তানজু এসেছিল। তখন থেকে রিয়াদকে ভালো লাগতে শুরু করেছিল আরু। আর ভালো লাগাই কখন যে ভালোবাসায় রূপ নিল তা সে বুঝতেই পারেনি। এভাবেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল আরু। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। সকাল সকাল বাহিরে চেঁচামেচি শুনে অবাক হলাম আমি। চটজলদি বিছানা ছেড়ে উঠে বসলাম আমি। তারপর তাড়াতাড়ি মাথায় ওড়না জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। সিঁড়ি বেয়ে নিচে নামতেই অবাক হলাম আমি, কারণ খালামণি আর আম্মু দুজনেই চেঁচামেচি করছে। আমি অবাক হয়ে নিচে নামলাম। সবাই আছে এখানে। দিহান ভাইয়া আর তিশা দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তাদের পাশে আদিল ভাইয়া আর রুহি। আম্মু আর খালামণির মাঝখানে বসে আছে রিয়াদ ভাইয়া। কিছু একটা বোঝাচ্ছে সে। একটা রাগী লুক নিয়ে সবাই তাকিয়ে আছে দিহান আর তিশার দিকে, কারণ সবাই জেনে গেছে দিহান আর তিশার কথা। অবশ্য জেনে গেছে বললে ভুল হবে, রিয়াদ বলে দিয়েছে সবাইকে। কয়েক মুহূর্ত আগে পুকুর পাড়ে দিহান আর তিশা আবারও সবাইকে কবে বলবে এটা নিয়ে ঝগড়া করছিল। এমন সময় সেখানে উপস্থিত হয় রিয়াদ। তানজুকে রুমে দিয়ে সে মুখ ধুতে পুকুর পাড়ে এসেছিল সে। রোজ রোজ দিহান আর তিশার ঝগড়া দেখে ভালো লাগছিল না রিয়াদের। তাই হুট করে রিয়াদ ওদের সামনে গিয়ে দুজনের হাত ধরে সবার সামনে নিয়ে এসে সব বলে দেয়। বর্তমানে একটা টেনশন মার্কা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমি সহ সবাই। কয়েক ঘন্টা পরে তিশার আম্মু আর আব্বু মানে মেজো খালামণি আর খালু চলে আসবে। ওনারা আসেনি আমাদের সাথে। খালুর একটা কাজ থাকায় থেকে গিয়েছিল। আজকে আসার কথা তাদের। কে জানে এসব শুনে ওনাদের রিয়াকশন কেমন হবে। আব্বু আম্মুও ঠিক কতটা রেগে দিহান ভাইয়ের ওপর বুঝতে পারছি না। হঠাৎই একটা খোঁচা মারলো রুহি আমায়। এসব কবে থেকে চলছে রে? ওর কাজে আমি অবাক হয়ে বললাম, আমি কি জানি। কি শয়তান মাইয়া দেখছুনি দিহান ভাইয়ার সাথে, আর আমরা কিছু বুঝতে পারলাম না। সেদিন রাতে আমিও ধরেছিলাম। আমার কথা শুনে রুহি অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? ওর চেঁচানো শুনে আমি বলে উঠলাম, বই না আসতে, চেঁচাস কেন? চেঁচাবো না? তুই জানতি আর আমায় বললি না? আরে বলার সুযোগ পেলাম কোথায়? আর আমি কিছু বলার আগেই তো রিয়াদ ভাইয়া সব বলে দিল। ওহ এখন চুপ থাক, আগে দেখ কি কি হয়। হুম। তারপর আমরা দুজনই মুখে হাত দিয়ে চুপ। দুপুর 2টো। গম্ভীর হয়ে সবাই বসে আছে এখনো। এদিকে আমার ক্ষুধায় পেটের ভিতর ইঁদুর দৌড়চ্ছে। এমন একটা মুহূর্ত চলছে, না কিছু বলতে পারছি আর না ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি। এমন সময় সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো মেজো খালামণি আর খালু মানে তিশার আব্বু আম্মু। শুরুতেই খালামণি ছুটে এসে নানুকে জড়িয়ে ধরলো। নানুও খুশি হয়ে খালামণিকে জড়িয়ে ধরলো। সবাইকে এভাবে গম্ভীরভাবে বসে থাকতে দেখে খালু বলে উঠল, কি হলো? সবাই এভাবে একসাথে গম্ভীর হয়ে বসে আছো কেন? কি হয়েছে? এমন সময় আদিল ভাইয়া এসে বলে উঠল, আব্বু আমি তোমায় সবটা বলছি। বলো কি হয়েছে? আদিল ভাই কিছু বলার আগে আব্বু বলে উঠল, তোমায় কিছু বলতে হবে না আদিল, যা বলার আমরা বলছি। তুমি বরং ছোটদের সবাইকে নিয়ে অন্য রুমে চলে যাও। আব্বুর কথা শুনে রিয়াদ ভাইয়ার আব্বু বলল, তোমরা সবাই অন্য রুমে যাও, আর হ্যাঁ দিহান আর তিশাকেও নিয়ে যাও। বিনিময়ে কেউ আর কিছু বলতে পারলো না। একে একে সবাই চলে যেতে লাগলো। এদিকে খিদের জ্বালায় আমি শেষ। দূর ছাই, কেন যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম না। একরাশ হতাশ নিয়ে চলে আসলাম আমি ওপরে। রুমের মধ্যে পাইচারি করছি আমি। এর 2টো কারণ, এক ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, আর 2 নাম্বার বাহিরে কি হচ্ছে। আর বাকি সবাই রিয়াদ ভাই একটু আগে কোনো একটা কারণে রুম থেকে বেরিয়ে গেছে। আর বাকি সবাই বিছানায় বসে আছে, যেমন আরু, আদিল, সোহান, দিহান, তিশা, রুহি, সাথে আফরিন আপু আর দুলা ভাইও। হঠাৎই রুহি বিছানা থেকে উঠে নিচে দাঁড়িয়ে বলে উঠল, তিশা তুই আর দিহান ভাইয়া একে অপরকে ভালোবাসিস, আর সেটা আমাদের বলিসনি। রুহির কথা শুনে তিশা বলে উঠল, আমার কোনো দোষ নেই, ওই দিহান ভাইয়াই বলেছিল। সাথে সাথে সবাই চোখ বড় বড় করে তাকালো তিশার দিকে। সবার এইভাবে তাকিয়ে থাকার কারণটা বুঝতে পেরে তিশা বলে উঠল, আরে ওটা তো আমি মজা করে বলেছিলাম। এদিকে সবাই তিশার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এমন সময় দিহান ভাইয়া চেঁচিয়ে বলে উঠল, তোরা তোদের হাসি থামাবি? এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি। উফ। দিহান ভাইয়ের কথা শুনে আদিল ভাইয়া দিহান ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল, আমার বোনটার সাথে প্রেম করার আগে মনে ছিল না ওইভাবে দাঁত বের করলে কাজ হবে না। এদের কাজেও হাসলো সবাই। এমন সময় রুমে প্রবেশ করলো রিয়াদ ভাইয়া। রিয়াদ ভাইয়া ঢুকতেই সবাই তার দিকে তাকালো। সবাই তাকাতেই রিয়াদ ভাইয়া বলে উঠল, তোদের সবাইকে নিচে ডেকেছে। সাথে সাথে দিহান তিশার মুখে ভয়ের ছাপ ভেসে উঠল। রিয়াদ ভাইয়া ওদের দিকে তাকিয়ে বলে উঠল,
তোদের আগে যেতে বলেছে, তুমি গেছো শালা। ব্যাস হয়ে গেল। দিহান ভাইয়া যতটুকু সাহস ছিল তাও ফুস হয়ে গেছে। দিহান ভাইয়া ঘাবড়ে গিয়ে বলল, আমি যাবো না। দিহান ভাইয়ের কথা শুনে আদিল ভাইয়া দিহানের গলা জড়িয়ে ধরে বলল। তুই যাবি না মানে? বলে ভাইয়াকে টেনে টেনে রুম থেকে বের করলো আদিল ভাইয়া। তারপর একে একে সবাই রুম থেকে বের হতে নিল। আমিও হেঁটে দরজা পর্যন্ত যেতেই পেছন থেকে আমার হাত ধরলো রিয়াদ ভাইয়া। তার এমন কাণ্ডে আমি অবাক হয়ে বললাম, কি হলো, যাবে না? না, রিয়াদ ভাইয়ের কথা শুনে হা হয়ে বললাম আমি, কেন? কাজ আছে। ও ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাই। তুইও যাবি না? কি? এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। বলে ভাইয়া আমায় হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুই বস, আমি এক্ষুনি আসছি। কোথাও যাবি না? তাহলে কিন্তু তোর খবর আছে। বলে আর 2 মিনিট দাঁড়ালো না ভাইয়া, বেরিয়ে গেল রুম থেকে। এদিকে আমি হতাশ হয়ে বসে পড়লাম বিছানায়। খিদায় মনে হয় একটু পর মরেই যাব। কোথায় ভাবলাম নিচে গিয়ে সবার কথা শুনে খাবার খাবো। ধুর, ভালো লাগে না। এমন সময় হাতে খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকলো রিয়াদ ভাইয়া। রিয়াদ ভাইয়ের এমন কাণ্ড দেখে আমি জাস্ট হা হয়ে গেছি। কিছু বলবো তার আগে রিয়াদ ভাইয়া বলে উঠলো, সব পরে শুনবো, আগে খাবারটা খেয়ে নে। আমি আর না করতে পারলাম না। খিদের জ্বালায় পুরো মরে যাচ্ছি আমি। হাত দিয়ে ধরতে যাব তার আগে রিয়াদ ভাইয়া বলে উঠলো, তোকে ধরতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর না করতে পারলাম না। মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিলাম। তারপর রিয়াদ আর দেরি না করে চটজলদি খাবার খাইয়ে দিতে লাগলো তানজুকে। আর তানজুও হাসি খুশি ভাবে খেতে লাগলো। ওদিকে দরজার বাহিরে এমন দৃশ্য দেখলো সোহান। মনে মনে হয়তো সে বুঝে গেছে এরা এক অপরকে ভালোবাসে। হুট করে মন খারাপ হয়ে গেল তার। তারপর আর কিছু না ভেবে চলে গেল সে। কোনো এক কারণে এদিকে এসেছিল সে। তানজু রিয়াদের কাজ দেখে চলে যায় সে। কিছুক্ষণ পর, আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে ভাইয়া। কিন্তু আমার কথা দুয়ানাও দাম না দিয়ে রিয়াদ ভাইয়া বলে, তোর কোনো কথাই শুনছি না আমি, তাড়াতাড়ি খা। ভাইয়া আর খাওয়াতে হবে না, এখন নিচে যাই। খালামণিরা কি বললো শুনতে হবে না? এতক্ষণ পর রিয়াদের মনে পড়লো নিচে যে কিছু একটা হচ্ছে। রিয়াদ বলে উঠলো, জলদি খা, দিহানকে আবার মারবে নাকি খালু? কি? কেন মারবে, কেন? আর আমি খাবই না, চলো তুমি আগে। বলেই খাবার প্লেটটা টেবিলের উপর রেখে ভাইয়ার হাত ধরে নামলাম আমি। এদিকে রিয়াদ হাসলো তানজুর কাণ্ডে। নিচে নামতে রুহি দৌড়ে এসে মুখে মিষ্টি করে দিয়ে বলল, দোস্ত, বিয়া খামো, বান্ধবীর বিয়া। আমি খুশি হয়ে বললাম, দোস্ত কবে? এমন সময় আব্বু বলে উঠলো, সবাই হইচই বন্ধ করো। সাথে সাথে সবাই চুপ। সবাই চুপ থাকতে আব্বু বলে উঠলো, যেহেতু দিহান তিশা একে অপরকে ভালোবাসে, আর আমাদেরও আপত্তি নেই তিশাকে বউ করে ঘরে আনার। আব্বুর কথার মাঝখানে মেজো খালু খুশি হয়ে বলল, আর আমাদেরও আপত্তি নেই দিহানকে আমার মেয়ের জামাই বানাতে। তারপর দুজন একসাথে বলে উঠলো, তাই আমরা ঠিক করেছি আগামী 1 মাসের মধ্যে আমরা এদের বিয়ে দিয়ে দিব। সাথে সাথে সবাই খুশি হয়ে গেল। তিশা তো দৌড়ে ওখান থেকে চলে গেল। আমরাও খুব খুশি। উফ, বিয়া খামু। তারপর আরো কিছুক্ষণ বকবক